নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তার যথেষ্ট চিন্তার, তার যথেষ্ট উদ্বেগের। আচমকাই ঊর্ধ্বমুখী গ্রাফ, একদিনের সর্বোচ্চ সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৩,৩৯০। আগামী দিনে এই গ্রাফ আরো উঁচুতে পৌঁছবে। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, প্রথমেই জানতে চাইবো যে দেশের ছবিটা কি এবং কোন তথ্যের উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে। গতকালই এইমসের ডিরেক্টর আশঙ্কার কথা শুনিয়েছিলেন যে জুন জুলাই মাসে করোনার প্রভাব সবচেয়ে বেশি হতে পারে, এবং কেন্দ্রীয় যা তথ্য দিচ্ছে সেটাও কিন্তু তারই ইঙ্গিত। কারণ কেন্দ্র আজকে যা তথ্য দিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, সেটা হচ্ছে ৩,৩৯০ জন করোনায় আক্রান্ত গত 24 ঘন্টায়। এই তথ্য দেওয়ার পর আরও 12 ঘন্টা কেটে গেছে, ফলে সংখ্যাটা কিন্তু আরও বেড়েছে। এবং এই একদিনে আক্রান্তের সংখ্যা যদি ধরা হয় তাহলে এটা কিন্তু এখনো পর্যন্ত ভারতে সর্বোচ্চ। একদিনে এতজন আক্রান্ত এর আগে কখনো হয়নি। ৩,৩৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে একদিনে 24 ঘন্টায়, গত 24 ঘন্টায়। এবং এইটাই কেন্দ্রকে ভাবাচ্ছে, কারণ এখন দেশে আক্রান্তের সংখ্যা গড়ে ২,৫০০-এর কাছাকাছি। সেই ২,৫০০ ছাড়িয়ে এটা কিন্তু ৩,৩৯০। সেই কারণেই এই তথ্য, এই পরিসংখ্যান কেন্দ্রকে ভাবাচ্ছে। এবং কেন্দ্র যেটা দেখছে, তারা যেটা আমাদের সামনে তুলে ধরেছে যে করোনার যে গ্রাফ, সেটা কিন্তু মে মাস থেকে দেখা যাচ্ছে ক্রমশই ঊর্ধ্বমুখী। মানে আক্রান্তের সংখ্যাটা যেন দিন দিন বাড়ছে। যেখানে গড় হওয়া হচ্ছে ২,৫০০, সেখানে খালি গত 24 ঘন্টাতেই আক্রান্ত হয়েছে ৩,৩৯০। এবং এর আগে কিন্তু মাত্র দুবার ৩,০০০ ছাড়িয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা একদিনে। সেখানে আজকে এবং সেই সবকে ছাপিয়ে গিয়ে এখন ৩,৩৯০-এ পৌঁছে গিয়েছে। এই জন্যই কেন্দ্রকে এই পরিসংখ্যানটা ভাবাচ্ছে। এবং কেন্দ্র বারবার যেটা সাবধান করে দিচ্ছে যে ছাড় রয়েছে ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে করোনার এখনো কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। ফলে করোনার ভাইরাস কিন্তু অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং তার মোকাবিলা কিরমভাবে করা যায়, ভাইরাসটি রয়েছে, এটা মাথায় রেখেই আমাদের জীবনযাপন পাল্টাতে হবে। সেই কারণেই হয়তো আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও বলা হলো যে এই ভাইরাসকে সঙ্গে নিয়েই থাকতে হবে এবং স্বাভাবিকভাবে নিজেদের ব্যবহার, নিজেদের সামাজিক জীবন পাল্টে ফেলতে হবে। কি বলেছেন লব আগরওয়াল, শুনে নেওয়া যাক। हमें एक बहुत बड़ा चैलेंज हमारे सामने है जो हमें समझना होगा कि we have to also learn to live with the virus, and when we are talking about learning to live with the virus, तो बहुत जरूरी है कि जो वायरस से बचने से संबंधित जो गाइडलाइंस हैं हम उसको कम्युनिटी में एज ए बिहेवियर चेंज के रूप में लाएं। লব আগরওয়ালের এই বক্তব্য ঠিক কিসের ইঙ্গিত? আমরা কথা বলেছিলাম দুই চিকিৎসকের সঙ্গে, কুনাল সরকার এবং ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। কি বলেছেন তারা শুনে নেব। যে সমস্যাটার আমাদের একদিক প্রতিষেধকের খোঁজ চলছে, মানে প্রতিষেধক নেই, আর অন্যদিকে তেমন আমাদের একটা নির্দিষ্ট ওষুধও হাতে নেই। সুতরাং ইট গোজ উইদাউট সেইং যে আমাদের সবাইকে আপাতত নিশ্চয়ই এর সঙ্গে একটা বোঝাপড়া করে, যেটা লাইফস্টাইল এটসেট্রা আমরা সবাই বলেছি, একটা সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন এই ব্যাপারে, সবাই টাইম টু টাইম এটা বলে আসছেন। কথাটার মানে কি? কথাটার মানে হলো যে ধরুন আমরা এখনকার যে একটা সাংঘাতিক একটা লক্ষণ রেখার মধ্যে আছি, বিধিনিষেধের মধ্যে আছি, এগুলো যখন আমরা রিল্যাক্স করে একটা চলাফেরা, কাজকর্মের নর্মালিটির মধ্যে যাব, সেই নর্মালিটির মধ্যেও আমাদের এই হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, ভিড়ভাড়টা অ্যাভয়েড করা, এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় থাকতে হবে। যে আমরা তো এমন কিছু করিনি যে আমরা ভাইরাসটাকে মেরে ফেলেছি। আমরা সময় চেয়েছি মানুষের কাছ থেকে, মানে বিজ্ঞান মানুষের কাছ থেকে সময় চেয়েছে, মানে 40 দিন, এটা হয়তো আরো 20 দিন হতে পারে, কি 25 দিন হতে পারে। এই সময়ের মধ্যে আমরা প্যান্ডেমিকটাকে একটা সাধারণ এন্ডেমিক বা একটা সাধারণ অসুখের পর্যায়ে নামিয়ে আনতে চেয়েছি। এবং আমরা কিন্তু এটা ধরে নিয়েছি যে করোনা ভাইরাসটা এক্ষুনি আমাদের কাছ থেকে চলে যাবে না। একটা সম্ভাবনা থাকে যে অনেক সময় ভাইরাস তার নিজস্ব ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করে, নিজে থেকে ইম্পোর্টেন্ট হয়ে যায়। সেটা যদি হয়ে যায় সেটা তো খুব ভালো, কিন্তু সেটা যদি নাও হয়, আমরা যে ডাইরেকশনে এগোচ্ছি, লকডাউন একটা জায়গায়, কিন্তু প্যারালালি 12 থেকে 14টা ড্রাগ, ভ্যাকসিন,
ট্রায়ালের মধ্যে রয়েছে, সেটা তো আমাদের হাতে আসবেই, এবং সেটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। আমরা নিশ্চিত যে সেপ্টেম্বর অক্টোবর মাসের সময় আমাদের হাতে এত অস্ত্র থাকবে, দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না। রাজ্যে করোনার গ্রাফ কি বলছে তা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি কৌশিক। দেখো, দেশে যেমন টেস্টের সংখ্যা বেড়েছে, ফলে টেস্টের সংখ্যা বাড়ার ফলে যেটা হচ্ছে যে করোনা আক্রান্তের খোঁজটা আরও বেশি করে পাওয়া যাচ্ছে, ফলে করোনা আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে। সেই একই ঘটনা কিন্তু রাজ্যের ক্ষেত্রেও ঘটছে। রাজ্যে শুরুতে যত টেস্ট হতো তার থেকে অনেক বেশি টেস্ট এখন হচ্ছে, এবং টেস্টের যে কেন্দ্র সেই কেন্দ্রের সংখ্যা অনেক বেড়েছে, ফলে রাজ্যেও কিন্তু আক্রান্তের সংখ্যাটা বেড়েছে, এবং সেই আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় 130 জন। রাজ্যের গ্রাফটাও কেন্দ্রের গ্রাফ যেমন বেড়েছে, রাজ্যের গ্রাফও কিন্তু এই মে মাসের কয়েকদিনে রাজ্যের গ্রাফটাও কিন্তু ঊর্ধ্বমুখী। এবং রাজ্যে যেটা সবচেয়ে বেশি চিন্তা রাজ্যে যাকে নিয়ে, সেটা হচ্ছে কলকাতায় কিন্তু রাজ্যে করোনা আক্রান্ত এমন ব্যক্তির মৃত্যু হয়েছে 160 জনের। এই 160 জনের মধ্যে কলকাতার বাসিন্দা হচ্ছে 107 জন, 107। খালি করোনার জেরে মৃত্যু হয়েছে 88 জনের, তার মধ্যে কলকাতার বাসিন্দা 55 জন, এবং রাজ্যে আক্রান্ত 1195 জন, তার মধ্যে কলকাতার বাসিন্দা হচ্ছে 572। অর্থাৎ বুঝতেই পারছো কলকাতা কিন্তু একটা বড় উদ্বেগের বিষয় রাজ্যে, এবং রাজ্যের গ্রাফটা যেহেতু টেস্টের সংখ্যা বেড়েছে, রাজ্যেও কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেই সুতরাং গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী, ফলে চিন্তাটা কিন্তু রয়েই গেছে। একদম, রাজ্যে চিন্তা রয়েছে, দেশে চিন্তা রয়েছে, সেই ছবিটা আমাদের কাছে স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ কৌশিক। তার পাশাপাশি কলকাতার ছবিটাও কৌশিক কিছুটা ইঙ্গিত দিল। আমরা যে তথ্য সকাল থেকে দেখিয়ে আসছি যে সব থেকে বেশি চিন্তার 10টি বড় 1 থেকে 9 এবং 15 নম্বর বড়টি এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার। তাই এই 10টি বড়তে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। পাড়ায় পাড়ায় নজরদারি হবে, কন্টেনমেন্ট এলাকার ঘরে ঘরে সংক্রমিতদের চিহ্নিতকরণে কাজ করতে হবে। প্রতিদিন রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে পুর প্রশাসক বোর্ডকে। এদিকে কলকাতার এসবিআই মেন শাখার এজিএম অফিস বন্ধ করে দেওয়া হলো। কয়েকদিন আগে এজিএম এর করোনা রিপোর্ট পজিটিভ আসে, এরপরে বিল্ডিং স্যানিটাইজেশনের জন্য অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এজিএম এর সংস্পর্শে আসা কর্মীদেরও টেস্ট করা হবে বলে জানানো হয়েছে। জনধন যোজনার টাকা ঢোকার জন্য ব্যাংকে প্রত্যেকটি শাখায় এখন ভিড়, তাই ব্যাংক সুষ্ঠুভাবে চালানোর আবেদন করেছেন ব্যাংক কর্মীদের সংগঠনের সদস্যরা। কলকাতা জাদুঘরের নিরাপত্তা দলে থাকা সিআইএসএফ জওয়ানের মৃত্যুর পর ধরা পড়েছে করোনা। জাদুঘরের 33 জন কর্মী কোয়ারেন্টিনে, কর্মীদের কাজে না আসতে পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা জাদুঘরের নিরাপত্তা দলে থাকা সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর জানা যায় তার রিপোর্টে করোনা পজিটিভ। জাদুঘরের 33 জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, পাশাপাশি অন্যান্য কর্মীদের কাজে না আসার পরামর্শও দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সুস্থ আরো 36 জন। হাওড়ার সঞ্জীবন হাসপাতাল থেকে আজ 36 জনকে ছাড়া হয়। রবীন্দ্রসঙ্গীত ও হাততালিতে শুভেচ্ছা জানালেন হাসপাতালের কর্মীরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং বেরোনোর সময় তাদেরকে তারা এই যে পরামর্শ দিচ্ছেন সেগুলো তাদের থেকে জেনে লাগিয়ে রাখবেন। দাদা একটু লোক
আমরা করব জয়। করোনা যুদ্ধের রেকর্ড 38 দিন ভেন্টিলেশনে থেকেও সুস্থ টলিগঞ্জের বাসিন্দা। 29 মার্চ থেকে তিনি ভর্তি ছিলেন ঢাকুরিয়ার আমৃতে। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই যে আমার রক্সলার করোনার ওষুধের খোঁজে কোটি কোটি টাকা খরচ করে নানা দেশে গবেষণা চলছে। এদিকে নানা অদ্ভুত দাওয়াইয়ের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অসমের বিজেপি বিধায়ক। এবার আইসিএমআর কে কেন্দ্রের প্রস্তাব, গঙ্গা জলে করোনাকে হারানো যায় কিনা সেটা ভেবে দেখা হোক। নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? যুগ যুগ ধরে ইতিহাস বয়ে চলা এই গঙ্গা, কেউ কেউ মনে করেছে এই গঙ্গার জলেই আছে মুক্তি, আবার কেউ কেউ মাতৃরূপেও তাকে পুজো করেছে। তবে কেউ কেউ মনে করছে কোভিড-19-এর প্রতিষেধক হতে পারে এই গঙ্গার জল। এও এক গঙ্গা, অমূল্য গঙ্গা, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 3রা এপ্রিল তারা প্রস্তাব দিল প্রধানমন্ত্রীর দপ্তরে। গঙ্গা জলে নিনজা ভাইরাস একরকম ব্যাকটেরিওফাস। ব্যাকটেরিওফাস ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কোভিড-19 ভাইরাস, তবু ব্যাকটেরিওফাস তাকে ধ্বংস করে। সেই প্রস্তাব কিন্তু উড়িয়ে দিল না প্রধানমন্ত্রীর দপ্তর। প্রস্তাবটা খতিয়ে দেখতে নির্দেশ দিল জলশক্তি মন্ত্রককে। নমামি গঙ্গে প্রকল্পের ভারপ্রাপ্ত জলশক্তি মন্ত্রক সেই প্রস্তাব বিবেচনার জন্য পাঠালো আইসিএমআর-এ। করোনা মোকাবিলায় কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে সেটা ঠিক করে আইসিএমআর। আপনাদের কি মনে হয়, আপনারা মনে হয় যে এই গঙ্গার জল খেলে সুস্থ হওয়া যেতে পারে? 100% এটা চির আস্থা আছে আমাদের মধ্যে কি গঙ্গা জলকে যদি উপয়োগ করা যায় তাহলে 100% এই কোভিডকে আমরা লড়াইতে মাত দিতে পারবো আর আমরা জয় লাভ করব। 24 এপ্রিল অমূল্য গঙ্গার প্রেজেন্টেশন দেখেন আইসিএমআর-এর বিশেষজ্ঞরা। এইটাকে নিয়ে যদি হুজুগ তোলা হয় তাহলে করোনা দূর, আমাদের যে ডায়রিয়া এবং অন্যান্য যে জলবাহিত রোগগুলো ভীষণভাবে আগে সেই মানুষটাকে আক্রমণ করবে এবং আমাদের দেশে তো ডায়রিয়াতে অনেক বেশি লোক মারা যায়। গঙ্গা জলের এমন কোনো উপাদান নেই যে কোভিড-19 যে ভাইরাস যার বিরুদ্ধে সারা পৃথিবী সমস্ত দেশ লড়াই করছে তার থেকে কোনো কার্যকরী বিষয় বস্তু সে ভ্যাকসিন বা ওষুধ কিছু বার করতে পারা যায়। এইটা মানুষকে আরো বিভ্রান্ত করার একটা চেষ্টা। 30 এপ্রিল আইসিএমআর জানায় গঙ্গা জলে করোনা মুক্তির সম্ভব কিনা সেটা এখনই দেখার মতো অবস্থায় তারা নেই। নানাজন নানা বিচিত্র প্রস্তাব দিচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর দফতর যদি করোনা ঠেকাতে গঙ্গা জলের প্রস্তাব ভেবে দেখতে বললে বড়সড় প্রশ্ন ওঠেই। যেমন প্রশ্ন ওঠে মার্কিন প্রেসিডেন্ট কোনো বিচিত্র প্রস্তাব দিলে। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা নিউজ 18 বাংলা। গঙ্গা বইছো কেন? আর এই গঙ্গার জলের পাশাপাশি কেউ বলছেন গোমূত্র, কেউ আবার সূর্যের রশ্মি, কেউ আবার হোমিওপ্যাথি, ইউনানি। করোনা মোকাবিলায় নানা জনের নানা দাওয়াই। আসুন কয়েকটি দেখে নিই। করোনার ভয় কাঁপছে দুনিয়া। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণী অবশ্য বলছেন ভয় পাওয়ার কারণ নেই, কারণ কোভিড-19 কোনো ভাইরাস নয়। করোনা আসলে পশুদের রক্ষাকর্তা। যারা পশু হত্যা করে পেট ভরায় তাদের শিক্ষা ও মৃত্যুদণ্ড দিতেই করোনা দেবতার আবির্ভাব। করোনা আসলে নরসিংহের অবতার। ভারতে ভগবানে বিশ্বাসী আর গোরক্ষকরাই করোনা থেকে মুক্ত। করোনার মূর্তি তৈরি করুক চীন। যারা মাছ মাংস খান তারা করোনা দেবতার কাছে ক্ষমা চান, তাহলেই মিলবে মুক্তি। অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়ার বচন, এলাকা সংক্রমণ মুক্ত করতে আমরা গোমূত্র ছড়াই, এতে কাজও দেয় ভালোই, তাই করোনার দাওয়াই গোমূত্রই।
দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রেসক্রিপশন, মানসিক চাপ মুক্ত থাকতে পারলে রক্তচাপ, হার্ট অ্যাটাক, কিডনি, লিভারের সমস্যা থেকে বাঁচা যায়। তেমনি মানসিক চাপ কমলে করোনা ভাইরাস থেকেও মুক্তি। কেন্দ্রীয় সরকারও দাওয়াইয়ের খোঁজ দিয়েছে। জানুয়ারিতে তারা প্রস্তাব দেয় হোমিওথেরাপি করলে করোনা সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। কিছু ইউনানি পথ্যেরও উল্লেখ করে কেন্দ্র। তবে মার্কিন প্রেসিডেন্টের ডাক্তারিতে অনেকেই হয়রান। কখনো বলেন আল্ট্রাভায়োলেট রশ্মি শরীরে ঢুকলে করোনার ভাইরাস মরবে, তাই সূর্যের রশ্মি ও গরম করোনার দাওয়াই। কখনো আবার তার দাওয়াই কীটনাশক ইনজেকশন। প্রেসিডেন্টের পরামর্শে গুরুতর বিপদ এড়াতে বিজ্ঞপ্তি দিতে হয় সরকারি সংস্থা বা ওষুধ তৈরি কোম্পানিকে। কোটি কোটি মানুষও যখন জীবন বাঁচাতে ওষুধের অপেক্ষায় অধীর, তখন নামি দামি লোকেদের এরকম দাওয়াইয়ে বিভ্রাটি শুধু বাড়ে। নিউজ 18 বাংলা। বিক্ষোভ, আগুন, কড়া বার্তা তৃণমূল নেত্রী। ঠিক কি বার্তা দিলেন জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, কি বার্তা দেওয়া হলো? একেবারেই সমাজিত আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেশন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য বিজেপি। এবার রেশন ইস্যুকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপির কোট আনকোট অপপ্রচারের বিরুদ্ধে দলকে ঝাঁপিয়ে পড়বার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রেশন প্রশ্নে দলের কোনো দখলদারি মানা হবে না এই স্পষ্ট মনোভাব কিন্তু তিনি জানিয়ে দিলেন। দলের দলীয় জেলা সভাপতিদের নিয়ে ডাকা এই বিশেষ ভিডিও কনফারেন্সে, যা আজকে তিনি বাড়ি থেকে সংগঠিত করেছেন। সব থেকে বড় কথা হচ্ছে তিনি কি বললেন, তিনি বললেন যে কারা আদৌ কোনো ইন্টারফিয়ার করছে কিনা তা চিহ্নিত করুন, এবং তাদেরকে তিনি যেই হন না কেন, দলের হন, পঞ্চায়েতের হন কিংবা রেশন ডিলার হন, তাদেরকে প্রশাসন ছেড়ে কথা বলবে না। আরেক কি বললেন যে যাদের কার্ড হোল্ডারের কাছেই থাকবে, কোনো পঞ্চায়েত প্রধান বা কোনো নেতার কাছে কোনো মানুষের কার্ড থাকবে না। দ্বিতীয়ত তিনি কি বললেন যে এই রেশনকে কেন্দ্র করে কোনো ধরনের যে অপপ্রচার, যে প্রচার চলছে বিজেপির তরফে, তার রুখবার জন্য ছোট ছোট গ্রুপ সভা, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার। জ্যোতিপ্রিয় মল্লিককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিদিন রেশন কি বিলি হচ্ছে তা জানানো। সেই তথ্যটাকে নিয়ে মানুষের কাছে জানাতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় কথা যে রেশনের থেকে চাল নিয়ে কেউ পাড়ায় দান করছেন, সরাসরি কিন্তু তাতে বলেছেন যে অবিলম্বে বন্ধ করতে হবে। সৌরভ, আমি তোমার সঙ্গে শর্মিষ্ঠা ছিলাম, অনেক ধন্যবাদ। আমরা এই নিয়েই কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা মোহিত রায়ের সঙ্গে। তারা কি বলছেন শুনবো। তো মুখ্যমন্ত্রীকে সবই স্বীকার করতে হচ্ছে, কিন্তু রোগী মরে যাওয়ার পরে তারপরে সে অপারেশনে বসছেন। যে 10 কোটি রেশন দিয়েছে বলছে যে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখুন, অন্তত হলেও 2 কোটি মানুষ তার কাছে রেশন পৌঁছয়নি, কার্ড এখানে আছে কি ওখানে আছে। তাহলে এই যে বাড়তি 2 কোটি রেশনের খাদ্যটা গেল কোথায়? দলের লোক চিরকাল নাক গলিয়ে এসেছে, ওরা নাক গলায় বলেই তো আপনার দলের নেতাগিরি করে, ওরা নাক গলায় বলেই তো আপনার ছবিটা নিয়ে গর্ব লিখে বেড়ায়। আপনি শুধু মুখে বললে হবে না, অ্যাকশন নিন। দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো বলবার দরকারই নেই। তাহলে মুখ্যমন্ত্রী এগুলো বলতে হলো কেন? তার প্রথম কথা, তাহলে তাকে স্বীকার করতে হচ্ছে যে এইগুলো হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে কোন পার্টি রেশন দোকানের মালিকের ওপর কোনো রকমের হস্তক্ষেপ করতে পারে বলুন তো? তৃণমূল ছাড়া। যদি সংশোধন হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রশংসা করব মুখ্যমন্ত্রী, কিন্তু যা অবস্থা দেখছি তাতে মুখ্যমন্ত্রীর কথায় খুব একটা বিশ্বাস রাখতে পারছি না। বাঁচার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু সেই বাঁচতে গিয়ে মরণ হলো। ঘরে আর ফেরা হলো না। রেল লাইনে শুয়ে থাকা 16 পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে গেল মালগাড়ি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই ঘটনায় তদন্তের নির্দেশ রেলের। হাঁটতে হাঁটতে ক্লান্ত, পার চলছিল না। রেল লাইনেই শুয়ে পড়েন 21 জন পরিযায়ী শ্রমিক, আর তখনই মৃত্যু আসে ছুটে।
শুক্রবার তখন ভোর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে বদনাপুর কারমার স্টেশনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইনে ঘুমিয়ে থাকা 16 জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি। পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফিরছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ জালনা থেকে রওনা দেন। জালনা থেকে ভুসাওয়াল যাচ্ছিলেন। ভোর 4টে নাগাদ শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছন। 45 কিলোমিটার হাঁটার পর সবাই তখন বেজায় ক্লান্ত। রেল লাইনেই ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর 5:15 নাগাদ ওই लाइने चले आसे मालगाड़ी। विजुअल्स है थोड़े विचलित कर सकते हैं, ये घटना कितनी भयंकर और दर्दनाक थी। हम लोग सब जानते हैं कि पूरे रेलवे बंद है, कोई भी ट्रेन आ नहीं रही है या जा नहीं रही है। इसी नज़र को मतलब इसी सोच को लेकर ये मजदूर शायद इस ट्रैक पे सोए होंगे। रेलेर दाबी चालक शेष मुहूर्ते परिযায়ী শ্রমিকদের দেখতে পান। তিনি মালগাড়ি থামানোর সব রকম চেষ্টা করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে অত লম্বা ও ভারী মালগাড়ি দাঁড় করানো সম্ভব হয়নি। এ নিয়ে তদন্তে কমিশনার অফ রেলওয়ে সেফটি। যে লোকো পাইলট যিনি গাড়িটা চালাচ্ছিলেন তিনি তো ব্রেক কষেছিলেন রেলওয়ের পক্ষ থেকে, সেটা বলা হচ্ছে, কিন্তু সেটা ঠিক টাইমে হয়তো কাজ করেনি, যে জন্যে এই রেল লাইনের ওপরে বসে থাকা শ্রমিকদের পিষে দিয়ে চলে গেছে এবং এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। দুঃখ প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেছি, রেলমন্ত্রী পরিস্থিতির দিকে নজর রাখছেন। নিউজ 18 বাংলা। আর এভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে শুরু রাজনৈতিক চর্চা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেল লাইনেই শুয়ে পড়েন পরিযায়ী শ্রমিকরা। সেই লাইনেই ছুটে আসে মালগাড়ি। ট্রেনে কাটা পড়েন 16 জন শ্রমিক। এই দুর্ঘটনা ঘিরে রাজনীতির পারদ চড়েছে। সিপিএম তৃণমূল নিশানা করেছে মোদী সরকারকে। লজ্জাজনক, তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে বলেছিল কেন্দ্রীয় সরকারকে একটা বড় ভূমিকা পালন করতেই হবে, একা রাজ্য চাইলে কিছু হবে না। কিন্তু এর দায় কে নেবে? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। আজকে অন্তত সরকারের ঘোষণা করা উচিত যে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব সরকারের। আমি বারবার বলছি, সংবিধান অনুযায়ী মাইগ্রেন্ট অ্যান্ড কোয়ারেন্টাইন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, ইউনিয়ন লিস্টে আছে। সরকার ফরমান জারি করছেন কিন্তু দায়িত্ব নিচ্ছেন না। পাল্টা রাজ্য বিজেপির দাবি দুর্ঘটনায় বিরোধীরা এ নিয়ে অযথা রাজনীতি করছে। এখন তো সব জায়গায় কেন্দ্র সরকারের ভূত দেখছে, করার কিছু নাই। সারা বিশ্বেতে মোদী এবং তার সরকারের জয় জয়কার হচ্ছে, আর এনারা এখানে দোষ খুঁজে বেড়াচ্ছেন। কেউ যদি রেল লাইনে শুয়ে পড়ে সেটাও কেন্দ্রের দোষ। এখানেই অবশ্য দিলীপ ঘোষ থামেননি। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে তিনিও পাল্টা তৃণমূল সরকারকে নিশানা করেছেন। আমি আপনাকে সোজাসুজি পরিষ্কার করে বলছি, কর্ণাটকে যে নোডাল অফিসার আছেন তাকে এই রাজ্য থেকে বলা হয়েছে একজন শ্রমিকও যেন ওখান থেকে এখানে না আসে। সব রাজ্য থেকে ট্রেন চালানো হচ্ছে। বিহার থেকে, কর্ণাটক থেকে 2টো ট্রেন প্রতিদিন বিহারে যাচ্ছে, অথচ পশ্চিমবাংলায় কোনো ট্রেন আসছে না। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। কর্ণাটকের সরকার আপনার রাজ্যে ট্রেন পাঠাতে চাইছে, আপনাকে বার্তা পাঠাচ্ছে, আপনি রাজি হয়ে যান। ট্রেনে উঠবার আগে সেই সরকার সেই রাজ্যকে বলুন যে তাদের করোনা আছে কিনা তোমরা চেক করে দাও। যদি নেগেটিভ থাকে তাদেরকে নিয়ে আসার জন্য ট্রেন আপনি অনুমোদন করুন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে এমনিতেই রাজনীতি গরম। ঔরঙ্গাবাদের ট্রেন দুর্ঘটনায় 16 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সেই পারদ এখন তুঙ্গে। নিউজ 18 বাংলা। অনেক অপেক্ষা শেষে দেশে ফেরা, আকাশ ছুঁয়ে জল পেরিয়ে।
কেন্দ্রীয় বন্দে ভারত মিশনে দুনিয়ার বৃহত্তম উদ্ধার অভিযান। বিমানে ফিরতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা। সমুদ্র সেতু মিশনে যুদ্ধ জাহাজেও ফিরছেন ভারতীয়রা। করোনা, লকডাউন, বিদেশ বিভুঁয়ে আটকে পড়েন ভারতীয়রা। অবশেষে দুশ্চিন্তার মেঘ সরেছে। অন্য দেশের আকাশ ছুঁয়ে ভারতের মাটিতে পা রাখার স্বস্তি। কেন্দ্রের বন্দে ভারত মিশনে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয়রা। বিশ্বের বৃহত্তম উদ্ধার অভিযানে একে একে বিমানে ফিরছেন ভারতীয়রা। 7ই মে থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান। 12 দেশ থেকে এয়ার ইন্ডিয়ার 64টি বিমানে করে ফিরছেন ভারতীয়রা। বন্দে ভারতের সঙ্গে সমুদ্র সেতু মিশানো, নীল জলে ভেসে দেশে ফেরার সুখ। ভারতীয়রা ফিরছেন যুদ্ধ জাহাজেও। गर्भवती महिलाएं, छात्र, वीजा अवधि समाप्त होने वाले व्यक्ति, मेडिकल इमरजेंसी केसेस इत्यादि को यात्रा में प्राथमिकता दी जाएगी। বিমানে ওঠার আগে শারীরিক পরীক্ষা, উপসর্গ না থাকলে তবেই অনুমতি। তারপর পিপিই পরে বাড়ির দিকে রওনা। শুক্রবার সকালে বাংলাদেশ থেকে শ্রীনগরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমান। It was a complete help from our college and embassy, both sides. They were both helping us continuously and we're really helpful, thankful to all of them. भारत सरकार के वंदे भारत स्कीम के अंतर्गत आज हमारे ढाका से पहली फ्लाइट श्रीनगर डायरेक्टली जा रही है। इसमें केवल स्टूडेंट हैं। ये स्टूडेंट यहाँ मेडिकल कॉलेजेस में भर्ती हैं। শুক্রবার সকালেই আবুধাবি থেকে কেরালের দিকে রওনা দেয় একটি বিমান। সিঙ্গাপুর থেকে দিল্লিতেও বিমানে ফেরেন যাত্রীরা। বাহরিন থেকে তিরুবনন্তপুরমেও আরেকটি বিমান আসে। মালদ্বীপ থেকে তামিলনাড়ুর দিকে রওনা দিয়েছে আইএনএস জলস্ব। উদ্ধার অভিযান চলবে 15ই মে পর্যন্ত। বিদেশ থেকে ভারতীয়রা যেমন ফিরছেন, আবার বিদেশে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে। তবে যে দেশে যাত্রী যাবেন সেই দেশের আপত্তি না থাকলে তবেই যাওয়ার অনুমতি মিলবে। নিউজ 18 বাংলা। বিশাখাপত্তনমে গ্যাস বিপর্যয়ে এলজি পলিমার্স কারখানাকে জরিমানা। 50 কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত। ওই টাকাতে মৃতের পরিবার ও অসুস্থদের ক্ষতিপূরণ দেবে কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার ফের ওই কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে। তবে এদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। বুধবার ভোররাত বিশাখাপত্তনমের এলজি পলিমার্স কারখানা থেকে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। অসুস্থ হয়ে একাধিক শিশু সহ 11 জনের মৃত্যু হয়। অসুস্থ 1000-এর কাছাকাছি। 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের আতঙ্ক। শুক্রবার আবার ওই কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস বেরোতে থাকে। প্ল্যান্টের চারিদিকে তাপমাত্রা বাড়তে থাকে। আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকেই অসুস্থ বোধ করেন। এনডিআরএফ ও দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যান। তবে শেষমেশ এড়ানো যায় দুর্ঘটনা। ये जो प्रोसेस है इसको न्यूट्रलाइज करने की, उस प्रोसेस में थोड़े फ्यूम्स निकलते हैं। वो आगे भी थोड़े बहुत निकलेंगे। वो बहुत ही मिनिमल होता है। वो कैंपस के अंदर ही, वो जो साइलो है उसके आसपास ही रहता है। हवा से स्मेल ज़रूर जाता है। उससे ये आकलन कर लेना कि सेकेंड लीकेज हुआ है सरासर गलत है। और उम्मीद है कि दोपहर या शाम तक और भी बेहतर सिचुएशन होगा और सीलिंग की प्रक्रिया जो है बहुत ज़्यादा कारगर हो जाएगी। বুধবার বিপর্যয়ের জেরে এলজি পলিমার্স কারখানাকে 50 কোটি টাকা জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। কেন্দ্রকেও নোটিশ পাঠানো হয়েছে। জরিমানার টাকা দিয়ে মৃতদের পরিবার ও অসুস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জাতীয় পরিবেশ আদালতও 5 সদস্যের কমিটি তৈরি করেছে। ওই কমিটি কারখানায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতি কিনা তাও দেখা হবে। কারখানায় ত্রুটিপূর্ণ কোনো পরিকাঠামো থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। 18ই মের আগে ইমেলে রিপোর্ট জমা দেবে কমিটি। স্থানীয়দের সুরক্ষায় এলজি পলিমার্সের আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। নিউজ 18 বাংলা। করোনা 3 অক্ষরের এই ছোট্ট শব্দটি আজ বিশ্বজুড়ে বিস্তার করেছে অদ্ভুত এক আধার। মানুষের সাধের পৃথিবী বদলে যাচ্ছে, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতি এবং তার অন্য সন্তানরা নাগরিক সভ্যতার সব ক্লেদ মুছে ফেলে সে আজ অন্য রূপে, এক অচেনা রূপে। এ নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন করোনা পজিটিভ। আজ শিলিগুড়ির কুয়াশা কথা। ঘিরে ধরে কুয়াশা যখন, না
শিলিগুড়ির কাছে কুয়াশা এখন মন খারাপ বা অবসাদের নয়, কুয়াশা এখন নতুন আশা, স্বচ্ছ আবহাওয়ার অনুভূতি। সমতল শিলিগুড়ি এমনিতেই উত্তরবঙ্গের কলকাতা। দিনরাত ছোট থেকে ভারী গাড়ি যাতায়াত, দূষণে প্রাণ ওষ্ঠাগত, গরমে হাঁসফাঁস দশা। ভাবছেন মে মাসে কুয়াশার শীত কেন? আসলে শিলিগুড়ির কাছে লকডাউন এখন আশীর্বাদ। শহর চুপচাপ, শান্ত, কান পাতলেও পাওয়া যাচ্ছে না 4 চাকা কিংবা 2 চাকার আওয়াজ। দূষণের বালাই নেই, তাই মে মাসেও শিলিগুড়িতে শীতের আমেজ। শহরকে ঘিরে ধরেছে কুয়াশা। প্রবল বৈশাখেও অল্প ঠান্ডা ঠান্ডা, কুল কুল। সিলিং ফ্যানকে বিব্রত না করে চাদর মুড়ি দিয়ে রাত কাটাচ্ছেন শহরবাসী। শিলিগুড়ি শহরে 70-এর দশকে এবং 80-র দশকের প্রথম দিকে যখন আমরা স্কুল কলেজের ছাত্র ছিলাম, তখন অবশ্যই শিলিগুড়িতে এরকমই আবহাওয়া ছিল এবং গোটা উত্তরবঙ্গেই এরকম ধরনের আবহাওয়া আমরা পেতাম। মানুষের তো ভাষা রয়েছে, তার শব্দ রয়েছে, সে তার শব্দ চয়ন দিয়ে তার মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু প্রকৃতি, তার তো কোনো শব্দ নেই, নৈশব্দই তার ভাষা। 7 ও 8-এর দশকে আবহাওয়া ছিল এমনই। লকডাউনের প্রভাবেই শিলিগুড়ির আবহাওয়ার এমন তারতম্য মনে করছেন পরিবেশবিদরা। 1.5 মাস ধরে আমাদের এখানে কিন্তু মেঘ অনেক নিচে রয়েছে। এমনিতে কিন্তু ওয়েদার ভীষণভাবে পরিবর্তিত হয়েছে, যে পুরনো লোক বা ডুয়ার্সের দিকে বিশেষ করে বয়স্ক মানুষজনরা বলছেন যে এটা কিন্তু বিগত কয়েক বছরে আমাদের এখানে এই মে মাসের প্রথম সপ্তাহে কেউ ভাবতেও পারি না। পাহাড়ের কোলে অবস্থান হলেও এতদিন পরিবারের বকে যাওয়া সদস্যের মতোই আবহাওয়ার আচরণ দেখে এসেছে শিলিগুড়ি। এতদিনের চেনা শহরে উষ্ণতম দিনে এখন মনোরম, স্নিগ্ধ, শীতল আমেজের অনুভূতি। সর্বনাশা করোনা এখানে পজিটিভ। এদিকে শিলিগুড়ি বলে আমায় দেখ, ওদিকে ধূপগুড়িও বলে আমায় দেখ। জলপাইগুড়ির এই শহরেও আবহাওয়ার উলটপুরাণ। মে মাসে কুয়াশার দাপট, পথ দেখতে দিনের বেলায় গাড়িতে জ্বলছে হেডলাইট। বিগত কয়েক বছরে এমন দৃশ্য দেখেনি ধূপগুড়ি, তাই তাজ্জব বাসিন্দারাও। শীতের অনুষঙ্গ কুয়াশা যে বৈশাখী গরমে উপভোগ্য, লকডাউনের সৌজন্যে দেখল শিলিগুড়ি ও ধূপগুড়ি। পার্থপ্রতিম সরকার ও রনি চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। লকডাউনের মধ্যে একের পর এক কামাল দেখাচ্ছে রিলায়েন্স জিও। 17 দিনের মধ্যে জিও প্ল্যাটফর্মে লগ্নি করল 3টি সংস্থা। মোট বিনিয়োগ 60,500 কোটি টাকারও বেশি। শুক্রবার জিওতে 2.3% শেয়ার কিনতে 11,367 কোটি টাকা ঢালল ভিস্তা ইকুইটি পার্টনার। লকডাউনে থমকে বিশ্ব অর্থনীতি, তার মধ্যে আন্তর্জাতিক লগ্নিকারীদের নজরে রিলায়েন্স জিও। মাত্র 17 দিনে দুনিয়ার 3টি বিখ্যাত সংস্থা টাকা ঢালল রিলায়েন্স জিওতে। শুক্রবার রিলায়েন্সের ঘোষণা, জিওতে লগ্নি করেছে মার্কিন সংস্থা ভিস্তা ইকুইটি পার্টনার। জিওতে 11,367 কোটি টাকা ঢেলেছে ভিস্তা ইকুইটি পার্টনার। রিলায়েন্স জিওর 2.32% শেয়ার কিনতে এই লগ্নি। গত 21 এপ্রিল রিলায়েন্স জিওতে বিপুল লগ্নির কথা ঘোষণা করে ফেসবুক। মার্ক জুকারবার্গের সংস্থার পর জিওতে টাকা ঢেলেছে আরও একটি মার্কিন সংস্থা সিলভার লেক। 9.99% শেয়ার কিনতে 43,574 কোটি লগ্নি ফেসবুকের। 5,656 কোটি টাকায় 1% মালিকানা নিয়েছে সিলভার লেক। 3 সপ্তাহে জিওতে 60,596 কোটি টাকা বিদেশি লগ্নি। এবার ভিস্তা ইকুইটি পার্টনারের পালা। ভিস্তা মার্কিন দুনিয়ার অন্যতম বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা। ভিস্তার মূলধনী সম্পদ $5,200 কোটি বেশি। সম্ভাবনাময় সংস্থায় লগ্নি করাই এই সংস্থার বৈশিষ্ট্য। গত 10 বছরে 62টি সংস্থায় লগ্নি করেছে ভিস্তা। প্রতিটি লগ্নি থেকেই মুনাফা এসেছে। এই সাফল্য আর কোনো সংস্থার নেই। গত কয়েকদিনে ভারতে বিদেশি লগ্নির গ্রাফটাই পাল্টে দিয়েছে রিলায়েন্স জিও। 21 দিনে এত বড় বিদেশি লগ্নি টানার ঘটনা আগে কখনো হয়নি। এই মুহূর্তে জিওর সম্পদ 5,16,000 কোটি টাকা। রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির বক্তব্য, জিও প্ল্যাটফর্মে ভিস্তা যুক্ত হওয়ায় রিলায়েন্স গর্বিত।
বিস্তার অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উদ্ভাবনের পথে হাঁটবে রিলায়েন্স। ডিজিটাল ভারতের পথে এটি বিরাট পদক্ষেপ। ভিস্তা ইকুইটি পার্টনারের সিইও চেয়ারম্যান ও সিইও রবার্ট এফ স্মিথের দাবি, ডিজিটাল দুনিয়ার সম্ভাবনা ও পরিস্থিতির নিরিখে এই কৌশল অত্যন্ত কার্যকর হবে। নিউজ 18 বাংলা।